ভগবান শ্রীরাম কেন শম্ভুককে দমন করেছিলেন? বর্ণাশ্রম বিরোধিতার বিরুদ্ধে ধর্মের কঠোর অবস্থান। পার্ট ১, ভূমিকা ও প্রেক্ষাপট। ভারতবর্ষে এমন একটি সমাজ ব্যবস্থা গঠিত হয়েছিল যা শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিক, সাংগঠনিক এবং মানবোন্নয়নমূলক। সেই সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল বর্ণাশ্রম, একটি ধর্মসঙ্গত, ধ্যাননির্ভর শ্রেণীবিন্যাস যার মূলে ছিল উন্নয়ন, শৃঙ্খলা ও আত্মশুদ্ধির পথ। কিন্তু যখন এই গঠিত ধর্ম ও শৃঙ্খলার মধ্যে কেউ প্রবৃত্তিপ্রবণ চপলতায় বাধা সৃষ্টি করে, তখন তাকে কঠোরভাবে থামাতে হয়। এমনটাই করেছিলেন পুরুষোত্তম শ্রীরাম। তাঁর দ্বারা সম্ভব বোধ যেন সেই নীতিরই এক প্রমাণ। আজকের এই বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব শম্ভুক কে ছিলেন, কেন শ্রীরাম তাঁকে বধ করেছিলেন, কিভাবে বর্ণাশ্রম ব্যবস্থা ছিল উন্নত ও মানব কল্যাণে নিবেদিত, আজকের যুগে কারা শম্ভুকের মতো আচরণ করছে, ধর্ম, বর্ণ এবং আদর্শের বিরুদ্ধে প্ররোচনার প্রকৃত শত্রুরা কারা। পার্ট ২, কে ছিলেন শম্ভুক? শম্ভুক ছিলেন এক শূদ্র, যিনি তপস্যা করছিলেন ঋষিতুল্য সাধনায়। এক শূদ্রের তপস্যা দেখে অনেকে সহানুভূতির দৃষ্টিতে বিষয়টি বিচার করেন। কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা ছিল বর্ণাশ্রমনির্ভর, যেখানে শিক্ষা, দীক্ষা ও সাধনার অধিকার নির্দিষ্ট ছিল জাতিগত সাংস্কৃতিক উত্তরাধিকারের উপর ভিত্তি করে। সেই সময় শিশু এক ব্রাহ্মণের অকাল মৃত্যু হয়। রাজা রামচন্দ্র চূড়ান্ত বিচারে জানতে পারেন সমাজধর্ম ভঙ্গ হওয়ায় এই দুর্যোগ এসেছে। শম্ভুক নামক ব্যক্তি বর্ণবিরোধী আচরণ করে তপস্যায় লিপ্ত হওয়ায় বিশ্বধর্মের ভারসাম্য নষ্ট হয়। রামচন্দ্র স্বয়ং সেখানে গিয়ে শম্ভুককে বধ করেন। এটি নিছক ব্যক্তি দমন নয়, সমাজধর্মের পুনরুদ্ধার। রাজার দায়িত্ব ছিল সমাজধর্ম রক্ষা, যেটা বর্তমান সময়ের সমাজের অন্যায়কারীদের জেলে ফাঁসি দেওয়ার সমান। পার্ট ৩, বর্ণাশ্রম, এক বৈজ্ঞানিক সমাজ কাঠামো। প্রাচীন ভারতীয় সমাজের শ্রেষ্ঠ উদ্ভাবনগুলোর একটি ছিল বর্ণাশ্রম। এটি কোনো বৈষম্য নয়, ছিল দায়িত্ব ও যোগ্যতার শ্রেণীবিন্যাস। বিপ্র জ্ঞান ও আধ্যাত্মিক দীক্ষায় সর্বোচ্চ, ক্ষত্রিয় প্রশাসন ও রক্ষা, বৈশ্য অর্থনীতি, বাণিজ্য ও কৃষি, শূদ্র সেবা, সহায়তা ও গঠনমূলক কার্য। এটি এক গতিশীল ব্যবস্থা ছিল। একজন শূদ্র প্রজন্ম ধরে উন্নতির ধাপ পেরিয়ে ব্রাহ্মণ হতে পারতেন যদি সংস্কার, আচরণ ও শিক্ষা প্রাপ্ত হতেন। একে বলে উন্নয়ননির্ভর শ্রেণী সংস্থান। অথচ আজকের মানুষ শুধুমাত্র জন্ম দিয়ে একে ব্যাখ্যা করে ভুল করছে। জন্ম নয়, সংস্কারই আসল ছিল। পার্ট ৪, শম্ভুকের তপস্যা, এক বিপজ্জনক প্ররোচনা। শম্ভুকের তপস্যা ছিল একরকম ধর্মবিরোধী আগ্রাসন। সেটা যদি উদারতার মোড়কে হয়, তবুও ক্ষতিকর। কেননা তখন সমাজ ছিল গভীরভাবে সংহত। একটির ছোট্ট চ্যুতি মানেই সারা সমাজে বিশৃঙ্খলা। শম্ভুক নিজে জ্ঞানী ছিলেন কিনা সেটা বিষয় নয়, তিনি সমাজনীতির বাইরে গিয়ে অধিকার দাবি করেছিলেন, যেটা ছিল অশ্রদ্ধা, বিদ্রোহ। আজকেও আমরা দেখতে পাই কিছু ব্যক্তি নিজেদের তথাকথিত ধর্মগুরু বলে দাবি করে সনাতনের শাশ্বত আদর্শের বিরুদ্ধে প্রচার চালান। তারা হলেন আধুনিক যুগের শম্ভুক। পার্ট ৫, পুরুষোত্তমরা কেন কঠোর হস্তে দমন করেন? রামচন্দ্র বা কৃষ্ণ, যাঁরা পুরুষোত্তম, তাঁদের কাজ ছিল সমাজকে রক্ষা করা। তাঁরা সহ্য করতেন না যদি কেউ আদর্শের বিরুদ্ধে যেত। শ্রীকৃষ্ণ শাস্ত্র বিরোধীদের বিরুদ্ধে কুরুক্ষেত্রে যুদ্ধ করেন। রামচন্দ্র শম্ভুককে দমন করেন ধর্ম রক্ষায়। বর্তমান যুগে চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, ঠাকুর অনুকূলচন্দ্র, তাঁরাও আচার বিরোধী ধর্ম আন্দোলনকে রোধ করেছেন। কিন্তু আজকের যুগে কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি, যারা বর্ণাশ্রম মানেন না, বরং ধর্মকে গণতন্ত্র বা মুক্তবাজারে রূপান্তর করতে চায়, তারা সরাসরি পুরুষোত্তমের আদর্শের বিরুদ্ধে কাজ করছেন। এদের তালিকায় আসতে পারে দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ, হরিচাঁদ ঠাকুরের মতো প্রভৃতি, ইস্কন ও কিছু গৌড়ীয় সম্প্রদায়। সকলেই ব্রাহ্মণ এই ভ্রান্ত বার্তা প্রচারকারীরা। এদের উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু প্রভাব ভয়াবহ, সনাতন সমাজের মূল কাঠামো ধ্বংস। পার্ট ৬, উন্নতির পথ ছিল খোলা, প্রকৃত গণতন্ত্র। প্রাচীন ভারতে শ্রেণীভেদ ছিল না,
ছিল গুণানুযায়ী শ্রেণী সংস্থান। একজন শূদ্র যদি 7-14 পুরুষ ধরে ব্রাহ্মণ্য সংস্কার অর্জন করতেন, তাঁকে ব্রাহ্মণ হিসেবে গণ্য করা হতো। কোনো টাকার লেনদেন, রাজনৈতিক প্রভাব বা ডোনেশনের ভিত্তিতে নয়, বরং আচরণ, অভ্যাস, কর্মফল, সংস্কার, এই চারটির ভিত্তিতেই সামাজিক অবস্থান নির্ধারিত হতো। সেই কারণে বলা হতো, লেখাপড়াকে কখনো শিক্ষা বলা হতো না যদি না তা চরিত্রে প্রতিফলিত হয়। এখনকার তথাকথিত ডিগ্রিধারী সমাজ সেই সময়কার চরিত্রবানের সামনে ধুলো সমতুল্য। পার্ট 7, আধুনিক কালের সম্মুখরা কারা? আজকের সমাজে অনেক গুরু বা সংগঠন রয়েছে যারা বর্ণাশ্রম মানে না, প্রতিলোম বিবাহে উৎসাহ দেয়, নারী পুরুষের শারীরিক মানসিক বৈশিষ্ট্য অস্বীকার করে, গুরুর আদলে সবার জন্য সবকিছু এই ইউটোপিয়া গড়ে তোলে। তারা জানে না এই চিন্তা সমাজকে দুর্বল করে। উদারতার নামে সমাজে অযোগ্যদের উঁচু স্থানে বসানো হচ্ছে, যা সনাতন ধর্মে স্পষ্টভাবে নিষিদ্ধ। যারা জন্মভিত্তিক নয়, সংস্কার ভিত্তিক সমাজ চায় বলে দাবি করে, অথচ নিজেরাই সংস্কারহীন, তারা হল আজকের সম্মুখ। উদাহরণস্বরূপ, কিছু তথাকথিত আচার্য বা গুরু যারা হাজার কোটি টাকা নিয়ে বিদেশি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন, কিছু সাহিত্যিক দার্শনিক যারা রামায়ণ মহাভারতকে কাব্য বলে তুচ্ছ করেন, কিছু গোঁড়া ধর্মীয় গোষ্ঠী যারা জাত ও বর্ণকে টাকা ও দলে পরিণত করেছেন। এরা সবাই আধুনিক সম্মুখ, যারা আঘাত করছে ভারতীয় চেতনার গভীরে। পার্ট 8, আজকের যুগে বর্ণাশ্রমের প্রাসঙ্গিকতা। অনেকেই বলেন, আজকাল তো আর বর্ণাশ্রম চলে না। কিন্তু একবার ভেবে দেখুন, ডাক্তার কি সবাই হতে পারে? বিচারক কি সবার জন্য উন্মুক্ত? বিজ্ঞানী হওয়া কি সবার অধিকার? না, যোগ্যতা ও প্রশিক্ষণ লাগে। তেমনি ধর্মীয় সামাজিক অবস্থানেও শুদ্ধতা, চরিত্র ও সংস্কার লাগে। ঠাকুর অনুকূলচন্দ্র তাই আধুনিক যুগে স্পষ্টভাবে বলেছিলেন, জীবিকা নির্বাহে বর্ণাশ্রম হুবহু প্রয়োগযোগ্য নয়, কিন্তু সুবিবাহে অবশ্যই বর্ণবিধান মানতে হবে। প্রতিলোম বিবাহ নিষিদ্ধ হওয়ার মূল কারণই ছিল জাতির মননশীলতা রক্ষা। জাত, গোষ্ঠী বা বর্ণ মানে বংশানুক্রমিক মানসিক ও চারিত্রিক গঠন। সেটা মিশ্রণ হলে জাতির স্বরূপ ভেঙে পড়ে। পার্ট 9, ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর ফল। আধুনিক যুগে অনেকেই বলছেন, সবার অধিকার সমান হওয়া উচিত, একটি আপাত নিরীহ বাক্য। কিন্তু এই বাক্য দিয়েই শুরু হয় ধর্মীয় অবমাননা, গুরু শিষ্য সম্পর্কের ভাঙন, বর্ণবিধান ও বিবাহের বিশৃঙ্খলা। শাস্ত্রে বলা আছে, ধর্ম মানে শৃঙ্খলা, আর শৃঙ্খলা মানে নিজ অবস্থান জানা ও পালন করা। যার যে কাজ নয়, সে যদি সেটাই করতে চায়, তাহলে সমাজে অসন্তুলন হয়। তাই রামের মতো পুরুষোত্তমরা সময়বিশেষে কঠোর হস্তে দমন করেছেন এমন প্রবণতা। কারণ এটি কেবল একটি ব্যক্তির বিপথগমন নয়, বরং একটি সমাজ ব্যবস্থার উপর আঘাত। পার্ট 10, উপসংহার, আজকের প্রজন্মের প্রতি আহ্বান। হে প্রিয় দর্শক, আজ আমরা বুঝতে পারলাম, সম্মুখ হত্যাকাণ্ড কোনো নৃশংসতা নয়, বরং ধর্মসঙ্গত পদক্ষেপ। বর্ণাশ্রম কোনো জাতি বৈষম্য নয়, বরং ক্রমোন্নতির সিঁড়ি। আধুনিক গুরুরা যারা সনাতনের আদর্শ ত্যাগ করে সমাজে বিভ্রান্তি ছড়ান, তারা প্রকৃত শত্রু। অতএব আজকের আমাদের করণীয়, চরিত্র গঠন ও সংস্কার বৃদ্ধিতে মনোনিবেশ করা, বংশানুক্রমিক উন্নত বিবাহ ব্যবস্থার প্রতিপালন, গুরুরূপী বিভ্রান্তিকারীদের বর্জন করা, শাস্ত্রকে ঠিকভাবে জানা ও প্রয়োগ করা। চলুন আমরা গর্ব করে বলি, আমরা ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক, আমরা সনাতনের সন্তান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় শিক্ষাকে ছড়িয়ে দিন।